ফাইট ক্লাবের একজন সাধারণ ফাইটার একটা সময় শহরের নামকরা ব্যক্তিদেরকে খুন করার জন্য মরিয়া হয়ে ওঠে। আরো অদ্ভুত বিষয় হলো এই লোকগুলো জানতোই না যে ওই ফাইটারের সাথে তাদের সম্পর্ক কি। সে দিনের পর দিন ওই লোকগুলোকে মারার জন্য প্রপার ট্রেনিং এবং কঠোর পরিশ্রম করে নিজেকে প্রস্তুত করে। কিন্তু কেন ওই লোকগুলোর সাথে এই ফাইটারের কি শত্রুতা, কি এমন করেছে তারা, এটাই জানবো আমাদের আজকের গল্পে। আজকে আমি এক্সপ্লেন করব 2024 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ অ্যাকশন মুভি মানকি ম্যানের গল্পটা, যার প্রত্যেকটা মুহূর্তে থাকা সাসপেন্স আর থ্রিল আপনার মাথা ঘুরিয়ে দেবে। মুভিটাকে ইন্ডিয়ান জন উইক নামেও আখ্যা দেওয়া হয়েছে, তবে কোনো বিশেষ কারণে মুভিটা ইন্ডিয়াতেই ব্যান করে দেওয়া হয়। তো চলুন দেরি না করে সেই ইন্টারেস্টিং মুভিটার গল্প জেনে আসি। তবে তার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন আছে, সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটা সারপ্রাইজ গিফট। আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, শক্তি কোন আশ্রম দখল করতে চেয়েছিল? ভিডিওর মধ্যেই উত্তর পাওয়া যাবে, তাই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। সঠিক উত্তরদাতাদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে এবং তাদের মধ্যে থেকে একজন পেয়ে যাবেন সারপ্রাইজ গিফট। গত ভিডিওর কুইজের বিজয়ী হয়েছেন ইনি। আপনি দয়া করে আপনার তথ্য সহকারে আমাদের ফেসবুক পেজে মেসেজ করে আপনার পুরস্কারটা বুঝে নিন। ফেসবুক পেজের লিংক পিন কমেন্ট করে দেওয়া আছে। আপনাদের জন্য আমরা অলমোস্ট প্রত্যেকটা গল্পেই একটা করে কুইজ রাখার চেষ্টা করব। গল্পের শুরুতেই আমরা একজন মহিলাকে দেখতে পাই। সে তার ছোট্ট ছেলেকে হনুমান ভগবানের গল্প শোনাচ্ছিল যে কিভাবে একদিন হনুমান ভুলবশত সূর্যকে খাবার মনে করে খেয়ে ফেলে আর তার শাস্তি স্বরূপ তার সব শক্তি কেড়ে নেওয়া হয়। এই ঘটনার বেশ কয়েক বছর পর আমরা একটা ফাইট ক্লাবে দুজন ফাইটারকে লড়তে দেখি। তাদের মধ্যে একজনের নাম ছিল কিং কোবরা, অন্যজনের নাম ছিল মানকি ম্যান। সেই ফাইটে কিং কোবরার কাছে মানকি ম্যান হেরে যায়। ফাইটের শেষে ক্লাবের মালিক মানকি ম্যানকেই অনেকগুলো টাকা দিয়ে দেয়। সেখান থেকে বোঝা যায় যে তাকে আসলে হারার জন্যই শর্ত দেওয়া হয়েছিল, কারণ ওই ক্লাবের মালিক মানকি ম্যানের হেরে যাওয়ার ওপর টাকা লাগিয়েছিল। এরপর আমরা শক্তি নামের একজন ধর্মগুরুকে দেখতে পাই। সে মানুষকে দুনিয়ার মোহ ত্যাগ করে ধর্মের পথে চলার জ্ঞান দেয়। একদিন একটা ছেলে মানকি ম্যানের কাছে কুইনি নামের একটা মহিলার ছবি দেখিয়ে বলে, এই মহিলা শহরের খুব ফেমাস একজন মানুষ, বড় একটা 5 স্টার হোটেলের মালিক। তুমি যাকে খুঁজছো হয়তো তাকে এখানে পেতে পারো। এরপর আমরা জানতে পারি কুইনি শহরের একটা বড় প্রস্টিটিউশন ফার্ম চালায়, সোজা কথায় বলতে গেলে পতিতালয়। তবে সেই জায়গাটা কিন্তু কোনো দিক থেকে 5 স্টার হোটেল থেকে কম ছিল না। একদিন মানকি ম্যান খুব কৌশলে কুইনির পার্সটা চুরি করায় আর তারপর নিজেই সে পার্স তাকে ফেরত দিতে যায়। পার্স ফেরত পেয়ে কুইনি খুব খুশি হয় আর মানকি ম্যানকে কিছু টাকা দিতে চায়। তখন মানকি ম্যান তাকে বলে, আমার টাকা লাগবে না, আমার একটা কাজ দরকার, আমাকে দয়া করে একটা কাজ দাও। সেটা শুনে কুইনি বলে, এটা কোনো সাধারণ জায়গা নয়, এখানে চাকরি পেতে গেলে তোমার তেমন যোগ্যতা থাকতে হবে, তোমার একটা ভালো সিভি থাকতে হবে, তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার কোনো সিভিও আছে। সেটা শুনে মানকি ম্যান তার হাত দেখিয়ে বলে, এটাই আমার সিভি, এটাই আমার সার্টিফিকেট। কুইনি তখন লক্ষ্য করে যে মানকি ম্যানের হাতটা ঝলসে গেছে। সে বুঝতে পারে ওই লোকটা খুবই মেহনতি। তখন মানকি ম্যানের আগ্রহ দেখে কুইনি তাকে ক্লিনারের চাকরি দিয়ে দেয়। সেখানে হঠাৎ দেওয়ালে একটা ছবির উপর মানকি ম্যানের নজর পড়ে। ছবিতে কুইনির সাথে রানা নামের একটা লোককে দেখা যাচ্ছিল। তাকে দেখেই মানকি ম্যানের অতীতের কিছু স্মৃতি মনে পড়ে যায়। তখন রানা পুলিশ অফিসার ছিল, তবে মানকি ম্যানের সাথে তার সম্পর্ক কি সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, পরদিন কাজে গিয়ে মানকি ম্যানের সাথে আলফান্সো নামের একটা লোকের দেখা হয়। আলফান্সোকে কুইনের রাইট হ্যান্ডও বলা চলে। সে কুইনের সব কাজকর্ম আর ডিলগুলো সামলাতো, সেই সাথে তাকে সব ধরনের ড্রাগসও সাপ্লাই করত। আলফান্সো মানকি ম্যানকে তার নাম জিজ্ঞেস করে। তখন মানকি ম্যান বলে দেয় তার নাম ববি, কিন্তু সেটা তার আসল নাম ছিল না। সে ডিটারজেন্টের বোতলে লেখা একটা নাম দেখে তার নাম ববি বলে দেয়। এখানে একটা কথা বলে রাখি, পুরো মুভিতে সম্ভবত মানকি ম্যানের আসল নামটা জানা যায় না, তাই তাকে আমরা ববি নামে ডাকবো। তো একদিন ববি লুকিয়ে একটা লোকের সাথে গিয়ে দেখা করে আর তার কাছ থেকে একটা পিস্তল কিনে এনে রোজ সেটা চালানোর প্র্যাকটিস শুরু করে। এরপর একদিন অফিসে যাওয়ার পর আলফান্সো ববিকে একটা ফাইট ক্লাবের অ্যাড্রেস দিয়ে বলে, বেশি টাকা আয় করতে চাও তাহলে এখানে যাও। তার কথা মতো ববি সেখানে ফাইট করতে চলে যায় আর এবারও সে প্রতিপক্ষের কাছে হেরে যায়, কারণ আলফান্সো তাকে হারার জন্যই টাকা দিয়েছিল আর সে আলফান্সোর সাথে বন্ধুত্ব করার জন্যই তার কথা মতো কাজটা করে। এরপর আলফান্সো তাকে ক্লিনার থেকে ওয়েটার বানিয়ে দেয়। সেই হোটেলে দেশের বড় বড় বিজনেসম্যান, পলিটিশিয়ান আর পাওয়ারফুল লোকজনের আনাগোনা ছিল। এসব দেখে ববি একদিন কথায় কথায় আলফান্সোর কাছে রানার ব্যাপারে জানতে চায়।
তখন আলফোন্সো তাকে জানায় যে রানা সেখানকার ভিআইপি রুমে থাকে। আসলে ওই জায়গাটার সেটআপও 5 স্টার হোটেলের মতোই ছিল, তাই সেখানে বড় বড় বিজনেসম্যান এবং পলিটিশিয়ানরা এসে থাকতো। ববি তখন সেই ভিআইপি রুমে ঢোকার চেষ্টা শুরু করে, কিন্তু সমস্যা হলো সেখানে স্পেশাল পাস ছাড়া ঢোকা যায় না। আমাদের অতীতের কিছু ঘটনা দেখানো হয়। মাঙ্কি ম্যান ওরফে ববি সেই সময় গ্রামে তার পরিবার নিয়ে থাকতো। সেই গ্রামের থানার ইন্সপেক্টর ছিল রানা। দিন তাকে ববিদের গ্রামটা খালি করতে পাঠানো হয়। সে সব গ্রামবাসীদের বিভিন্নভাবে ভয় দেখাতে শুরু করে, তো গ্রামবাসীরা কোনোভাবেই বাড়িঘর ছাড়তে রাজি হয় না। তখন রানা পুরো গ্রামে আগুন লাগিয়ে দেয়, এতে করে গ্রামের সবাই মারা যায়। হতে পারে সেই আগুনে হয়তো ববির পরিবারও পুড়ে মারা গেছে, আবার এটাও হতে পারে যে এর ভেতরে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে, সেটা আমরা পরে জানতে পারবো। যাই হোক, বর্তমানে কুইনির হোটেলে কাজ করেই ববি দিন কাটাচ্ছিল। সে ডিউটি টাইমে হোটেলে ডিউটি করত, আর সুযোগ পেলেই সেখানে থাকা সীতা নামের একটা মেয়েকে দেখত। সীতাকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গিয়েছিল। সীতা সেখানকার একজন প্রস্টিটিউট, তবে সে ইচ্ছাকৃত এই পেশায় আসেনি, তাকে দিয়ে জোর করে এই কাজগুলো করানো হয়। সীতা খুব ভালো করেই জানতো যে সে কুইনির হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না, তাই তাকেও বাধ্য হয়ে সবকিছু মেনে নিতে হয়। সারাদিন কাজ সেরে ববি বাড়ি ফিরে শুটিং প্র্যাকটিস করে। এরই মাঝে হোটেলের পাশে থাকা একটা কুকুরের সাথে তার বেশ বন্ধুত্ব হয়ে যায়। প্রতিদিন হোটেলে ঢোকার সময় প্রত্যেককে কড়াভাবে চেকিং করা হতো। ববির পক্ষে কোনোভাবেই হোটেলে পিস্তল নিয়ে ঢোকা সম্ভব ছিল না, সে ওই কুকুরের মাধ্যমে পিস্তলটা হোটেলে নিয়ে যাওয়ার প্ল্যান বানাতে শুরু করে। একদিন ববি আলফোন্সোর সাথে সেই ভিআইপি রুমে যাওয়ার সুযোগ পায় যেখানে রানা থাকে। সেখানে গিয়ে সে দেখে রানা মনের আনন্দে পার্টি করছে। রানা ববিকে দেখে তার কাছে ড্রাগস চায়, আর ববিও তাকে ড্রাগস দিয়ে দেয়। তবে সেই ড্রাগসের ভেতর বিষ মেশানো ছিল। সেই ড্রাগস নেওয়া মাত্রই রানার নাক মুখ বেয়ে ফেনা উঠতে শুরু করে। সে ফ্রেশ হওয়ার জন্য কোনো মতে ওয়াশরুমে চলে যায়। তখন ববি সেখানে গিয়ে তার উপর গান পয়েন্ট করে। পিস্তলটা সে আগে থেকেই ওই কুকুরের মাধ্যমে হোটেলে নিয়ে রেখেছিল। তবে ববি কিছু করে ওঠার আগেই রানা গিয়ে তার উপর অ্যাটাক করে বসে। তাদের দুজনের মধ্যে অনেক ফাইট হয়। এরই মাঝে সেখানে রানার আরো লোকজন চলে আসে। তখন ববি সেখান থেকে পালিয়ে যায়। হোটেল থেকে বেরিয়ে ববি একটা অটো দেখতে পায়। সে তৎক্ষণাৎ সেই অটো নিয়ে পালাতে শুরু করে। তখন রানার কথায় ববিকে পুলিশের লোকেরা ধাওয়া করতে শুরু করে। ববি তাদের হাত থেকে পালানোর অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। একটা সময় তার অটোটা উল্টে যায়, আর ববি সেখানে পড়ে অজ্ঞান হয়ে যায়। সেই সময় পুলিশরাও তাকে ধরে ফেলে। ক্যাম্প ফিরলে সে দেখতে পায় সে পুলিশের ভ্যানের মধ্যে পড়ে আছে, আর তার হাত পা বাঁধা। কোনো মতে নিজের হাত পা ছাড়িয়ে পুলিশদেরকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। সে ভেবেছিল সে হয়তো বেঁচে গেছে, কিন্তু তেমনটা হয় না। একটা স্নাইপার রাইফেলের গুলিতে ববি আহত হয়ে একটা ড্রেনের ভেতর পড়ে যায়। এরপর যখন তার চোখ খোলে তখন সে সামনে একজন কিন্নর অর্থাৎ কিজরাকে দেখতে পায়। তার নাম ছিল আলফা। সেখানে শুধু আলফাই ছিল না, তার মতো আরো অনেকেই ছিল। তারা ববিকে উদ্ধার করে এনে তার চিকিৎসা করে। গায়ে লাগা গুলিটাও বের করে ফেলে। ববির যখন জ্ঞান ফেরে তখন সে অনেকটাই সুস্থ। তখন আলফা তাকে বলে, এখান থেকে বাইরে যেও না, বাইরে বেরোলে ওরা তোমাকে মেরে ফেলবে। এখানে কেউ আসে না, তাই তুমি এখানে নিরাপদ। ববি তার কথা মেনে নেয়। এদিকে রানা চলে যায় শক্তির সাথে দেখা করতে। শক্তি তার কাছে জিজ্ঞেস করে লোকটা কে। সে মূলত ববির কথা জিজ্ঞেস করছিল। তাই রানা বলে, আমি চিনি না, তবে সে যেই হোক না কেন আমি সামলে নেব। ওদিকে আলফা ববিকে একটা বড় গাছের সামনে নিয়ে যায়। তারা সেই গাছটাকে অনেক পবিত্র মনে করে। সেই গাছের শিকড়ে একটা অদ্ভুত শক্তি আছে। আলফা বলে এই শিকড় যে সেবন করবে তার মধ্যে শিবের শক্তির কিছু অংশ চলে আসে। তবে দুর্বল মানুষেরা এটা সহ্য করতে পারে না। রোজ যারা মনের দিক থেকে শক্ত তারাই এই শক্তি গ্রহণ করতে পারে। এরপর সে ববির দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি এটার জন্য প্রস্তুত? ববি বলে, হ্যাঁ আমি প্রস্তুত। তখন আলফা সেই গাছের শিকড়ের রস নিংড়ে ববিকে দেয়, আর ববির সারা শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়। সে কোনোভাবেই সেই যন্ত্রণা সহ্য করতে পারছিল না। তবে সেই সাথে সে নিজের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব করে। সেই শক্তির জোরেই ববি সার্ভাইভ করে। সে হনুমানের মতো করেই তার বুকটাও চিড়ে ফেলে, আর তার মায়ের মৃত্যুর শোক থেকে বেরিয়ে আসতে সফল হয়। তখন তার অতীতের স্মৃতিগুলো মনে পড়তে শুরু করে। যেদিন রানা গ্রামবাসীর উপর হামলা করেছিল সেদিন ববি আর তার মা বাড়িতে একা ছিল। ববির মা বাড়ির এমন অবস্থা দেখে ববিকে আড়ালে লুকিয়ে থাকতে বলে। এমন সময় সেখানে রানা এসে হাজির হয়। রানা ববির মায়ের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে। তখন ববির মা চাকু দিয়ে রানার উপর অ্যাটাক করে। এতে রানা রেগে গিয়ে ববির মাকে অনেক মারধর করে, নির্মমভাবে রেপ করে মেরে ফেলে। আড়াল থেকে এই সবকিছু দেখছিল, কিন্তু ভয়ে সামনে আসতে পারেনি। রানা সেখান থেকে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই ববি আড়াল থেকে বেরিয়ে তার মাকে বাঁচানোর চেষ্টা শুরু করে।
ততক্ষণে তাদের বাড়ির ভেতরেও আগুন ঢুকে গিয়েছিল আর তার মায়ের গায়েও আগুন লেগে গিয়েছিল। ববি তখন তার কোমল হাতগুলো দিয়ে সেই আগুন নেভানোর চেষ্টা করে। এতে তার হাত দুটো ঝলসে যায়, কিন্তু এত কিছুর পরেও সে তার মাকে বাঁচাতে পারে না। সেখান থেকে আমরা এটাও জানতে পারি যে রানাকে ওই গ্রাম খালি করানোর অর্ডার দিয়েছিল শক্তি নামের সেই ধর্মগুরু। সে গ্রামটা খালি করে সেখানে নিজের ফ্যাক্টরি তৈরি করতে চেয়েছিল। এসব মনে পড়তেই ববি অনেক ইমোশনাল হয়ে পড়ে আর বলে, আমি আমার মাকে বাঁচাতে পারলাম না, আমি হেরে গেছি। সেটা শুনে আলফা বলে, বাঁচাতে পারোনি তো কি হয়েছে, তুমি চেষ্টা তো করেছো। তোমার মনে হচ্ছে তুমি হেরে গেছো, কিন্তু আমি তোমার মধ্যে থাকা ওই সাহসটা দেখতে পাচ্ছি, যে সাহসের কারণে তুমি ওই ছোট্ট বয়সে আগুনে ঝাঁপিয়ে পড়েছিলে তোমার মাকে বাঁচানোর জন্য। কথা শুনে ববির মধ্যে কনফিডেন্স ফিরে আসে। এরপর আলফা বলে, ঈশ্বর তোমাকে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য পূরণের জন্য বাঁচিয়ে রেখেছে। তুমি ঈশ্বরের একটা রূপ, কারণ তোমার মধ্যে সাহস আর ভালোবাসা দুটোই আছে। তোমার শুধু তোমার মায়ের খুনের প্রতিশোধ নিতে হবে, আর এবার তুমি শুধু নিজের জন্য নয়, আমাদের সবার জন্য লড়বে। তখন ববি নিজেকে আরো বেশি শক্ত সামর্থ্য করার জন্য কঠোর পরিশ্রম শুরু করে। সেই সাথে সে ওই কিন্নরদেরকেও ফাইটিং শেখায়, যাতে তারা নিজেদের আত্মরক্ষার কাজে সেটা ব্যবহার করতে পারে। এরই মাঝে ববি জানতে পারে যে শক্তি ওই কিন্নরদের আশ্রমও দখল করার চেষ্টায় আছে। শক্তির লোকেরা প্রায়ই এসে আলফাদের বিরক্ত করত, তাদের হুমকি দিত। আলফাদের কাছে অনেক টাকা পয়সা থাকলে হয়তো তারা শক্তিকে টাকা দিয়ে এই সমস্যার সমাধান করে নিতে পারত, কিন্তু সেটা সম্ভব হয় না, কারণ তাদের কাছে তো কিছুই নেই। তারা নিজেদের জীবনটাই খুব কষ্টে কাটাচ্ছে। এসব জানার পর ববি সিদ্ধান্ত নেয় যে এবার সে ওই কিন্নরদের জন্য লড়াই করবে। সে আবারও ফাইট ক্লাবে চলে যায়, তবে এবার সে হারার বদলে জিতে আসে। যারা এতদিন তাকে দুর্বল আর অকম্মা মনে করত, এখন মানকি ম্যানের জয়গান করতে শুরু করে। সেদিন ফাইটে জেতা টাকাগুলো ববি ওই কিন্নরদের দিয়ে দেয়, যাতে তারা জীবনটা একটু ভালোভাবে কাটাতে পারে, জীবনে ভালো কিছু করতে পারে। এদিকে শক্তি তার পলিটিক্যাল পার্টির একটা প্রোগ্রামের জন্য কুইনির হোটেলে আসে। সেই পার্টিতে রানাও ছিল। এই সময় ববি সেখানে গিয়ে উপস্থিত হয়। সে ভিতরে ঢুকে রানা আর শক্তির লোকদের মারতে শুরু করে। তাদের সাথে লড়তে লড়তে একটা পর্যায়ে সে রানা আর শক্তি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তাদের কিছু করার আগেই তারা পালিয়ে যায়। এরপর সেখানে আরো গুন্ডারা চলে আসে। তখন ববিকে সাহায্য করার জন্য ওই কিন্নরেরা সেখানে চলে আসে, আর তারা সবাই মিলে ওই গুন্ডাদের প্রচুর মারধর করে। সেই সুযোগে ববি চলে যায় রানা আর শক্তিকে খোঁজার জন্য। এমন সময় কুইনি এসে ববির ওপর অ্যাটাক করে। ববি তার ওপর পাল্টা অ্যাটাক করার আগেই সীতা এসে কুইনিকে মেরে ফেলে। এতদিন ধরে কুইনির ওপর তার অনেক রাগ জমেছিল। ইচ্ছার বিরুদ্ধে তাকে দিয়ে এই বাজে কাজ করাতো কুইনি, তাই আজ সে তার প্রতিশোধ নিল। এরপর ববি খুঁজতে খুঁজতে রানাকে সামনে পেয়ে যায়, আর রানাকে সামনে পেয়েই সে উত্তম মধ্যম মারতে শুরু করে। গতবার রানা জিতে গেলেও এবার আর সে সুযোগ পায় না, কারণ এবার ববি সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। সে রানাকে মারতে মারতে একটা পর্যায়ে প্রাণেই মেরে ফেলে। এরপর সে চলে যায় শক্তির কাছে। শক্তি তখন ধর্মের জ্ঞান দিয়ে তার মন ভোলানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না। সে কথা বলতে বলতেই ববির উপর অ্যাটাক করতে যায়। তখন ববিও তার উপর পাল্টা অ্যাটাক করে তাকে মেরে ফেলে। তাদের দুজনকে মারতে পেরে ববি তার মনে একটা অদ্ভুত শান্তি অনুভব করে, কারণ এত বছর পর সে তার মায়ের খুনের প্রতিশোধ নিতে পেরেছে। সে ববির পুরনো কথাগুলো মনে পড়তে শুরু করে। মায়ের বলা হনুমানজির গল্পটা মনে পড়তে থাকে, আর সেটা ভাবতে ভাবতেই সে অজ্ঞান হয়ে যায়। আর এখানেই গল্পটাও শেষ হয়ে যায়। এর গল্পটাও খুব সিম্পল মনে হলেও এর মধ্যে থাকা ইমোশনগুলো কিন্তু খুব স্ট্রং ছিল। একটা ছেলে তার মাকে কতটা ভালোবাসলে তার মৃত্যুর এত বছর পরেও এসে তার মায়ের সাথে অন্যায়ের প্রতিশোধ নেওয়ার জন্য সে মরিয়া হয়ে ওঠে, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। একটা কথা না বললেই নয়, মুভিটার স্টোরি লাইনের পাশাপাশি এর অ্যাকশনগুলো কিন্তু চোখ ধাঁধানো ছিল। সব মিলিয়ে গল্পটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কিন্তু মুভিতে যেহেতু হিন্দুদের একটা বিষয় অর্থাৎ হনুমান ভগবানের উপর বেশি ফোকাস করা হয়েছে, তাই জাতিভেদ এড়ানোর জন্য মুভিটাকে ইন্ডিয়াতে ব্যান করে দেওয়া হয়। তাই হোক, আপনাদের কাছে গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।